মহাবিশ্বের রহস্য উন্মোচনের এই দারুণ যাত্রায় স্বাগতম। আজ আমরা একেবারে আদিম মানুষের পৌরাণিক কল্পকাহিনী থেকে শুরু করে আধুনিক কোয়ান্টাম ফিজিক্সের একদম শেষ সীমানা পর্যন্ত এক বিস্ময়কর পথ পাড়ি দেব। আর আমাদের এই পুরো আলোচনার ভিত্তি হল বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের সেই বিশ্ববিখ্যাত বই আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। মহাবিশ্ব আসলে কিভাবে কাজ করে সেই অসামান্য রহস্যের জট খুলতে আজ আমরা একসাথে যুক্ত হতে যাচ্ছি। অধ্যায় ১, দ্য মাইন্ড অফ এ জিনিয়াস। মহাজাগতিক এই বিশাল যাত্রার শুরুতেই সেই অসাধারণ মানুষটির কথা বলা খুব প্রয়োজন, যিনি অসাধ্য সাধন করেছেন এবং মহাকাশ বিজ্ঞানের মতো জটিল বিষয়কে সাধারণ মানুষের ড্রয়িং রুম পর্যন্ত নিয়ে এসেছেন। বিজ্ঞানী কার্ল সেগানের একটি বিখ্যাত উক্তি এখানে মনে পড়ে যায়। হকিংয়ের কাজের পরিধি আসলে কতটা বিশাল ছিল তা এই একটা কথা থেকেই বেশ স্পষ্ট বোঝা যায়। ALS বা মোটর নিউরন ডিজিজের মতো এক ভয়ঙ্কর স্নায়বিক রোগের সাথে প্রতিনিয়ত লড়াই করেও মহাবিশ্বকে জানার এবং রূপক অর্থে ঈশ্বরের মন বোঝার যে অদম্য আকাঙ্ক্ষা তিনি দেখিয়েছিলেন তা মানব ইতিহাসের অন্যতম সেরা এক অনুপ্রেরণার গল্প। একটা বেশ মজার ব্যাপার হল, হকিং তার এই বইটিতে সচেতনভাবেই মাত্র একটি গাণিতিক সমীকরণ ব্যবহার করেছিলেন, আর সেটি হল আইনস্টাইনের বিখ্যাত E=mc²। কেউ একজন নাকি তাকে বলেছিলেন, বইয়ে প্রতিটি সমীকরণ যুক্ত করার অর্থ হল বইটির বিক্রি ঠিক অর্ধেক কমে যাওয়া। তাই তিনি চেয়েছিলেন মহাবিশ্বের মতো এত বিশাল ও জটিল একটি বিষয় যেন কোনো গাণিতিক প্যাচ ছাড়াই খুব সহজে সবার কাছে পৌঁছাতে পারে। অধ্যায় ২, আর্লি মডেলস অব দ্য কসমস। চলুন এবার মূল বিষয়ে ঢোকা যাক। মানবজাতি একেবারে প্রথম দিকে মহাবিশ্বকে ঠিক কিভাবে কল্পনা করত, এবার আমরা সেই কালানুক্রমিক বিবর্তনের দিকে নজর দেব। মহাবিশ্ব সম্পর্কে আমরা আসলে কি জানি আর কিভাবে বা জানি, এই মৌলিক প্রশ্নটি আমাদের আজকের চিন্তাধারার মূল ভিত্তি। শুধু কল্পকাহিনী আর মিথ থেকে বেরিয়ে এসে মানুষ কিভাবে ধাপে ধাপে পরীক্ষামূলক বৈজ্ঞানিক মডেলের দিকে পা বাড়াল তা বোঝার জন্য এই প্রশ্নটা করা খুব জরুরি। মহাবিশ্ব কোথা থেকে এলো? এর কি কোনো শুরু আছে, বা এটি কি কখনো শেষ হবে? এই প্রশ্নগুলোই যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে। প্রাচীনকালের মানুষের ধারণাগুলো কিন্তু মাঝে মাঝে বেশ মজাদার ছিল। একটা দারুণ গল্প আছে যেখানে একজন বিজ্ঞানী মহাবিশ্ব নিয়ে বক্তব্য রাখছিলেন। হঠাৎ পেছনের সারি থেকে এক বৃদ্ধা বলে উঠলেন, এসব আজেবাজে কথা, পৃথিবী আসলে একটা বিশাল কচ্ছপের পিঠের ওপর দাঁড়িয়ে থাকা সমতল একটা প্লেট। বিজ্ঞানী একটু হেসে জিজ্ঞেস করলেন, তাহলে কচ্ছপটি কিসের ওপর দাঁড়িয়ে আছে? বৃদ্ধার চটজলদি উত্তর ছিল, খুব চালাক আপনি, কিন্তু এটা আসলে একটার নিচে আরেকটা, শুধুই কচ্ছপ। এই মজার গল্পটাই আমাদের মনে করিয়ে দেয় আদিম মহাজাগতিক ধারণাগুলো কোনোরকম প্রমাণ ছাড়া কতটা অদ্ভুত হতে পারত। চলুন দেখা যাক সময়ের সাথে সাথে এই ধারণার কিভাবে বিকাশ ঘটে। দ্বিতীয় শতাব্দীতে টলেমির সেই জিওসেন্ট্রিক বা পৃথিবীকেন্দ্রিক মডেলটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এই মডেলে পৃথিবীকে মহাবিশ্বের কেন্দ্রে একদম স্থির ধরা হয়েছিল, আর তাকে ঘিরে ছিল ৮টি গোলক, যেগুলো চাঁদ, সূর্য এবং তারাগুলোকে ধারণ করে আছে। আশ্চর্যের বিষয় হল, এই ভীষণ জটিল এবং সম্পূর্ণ ভুল মডেলটি বহু শতাব্দী ধরে মানুষের চিন্তা জগৎ দখল করে রেখেছিল। অধ্যায় ৩, গ্র্যাভিটি অ্যান্ড ইনফিনিট স্পেস। এরপর সময়ের সাথে আরও কিছুটা সামনে এগিয়ে গেলে দেখা যায় বিজ্ঞানের এমন এক যুগ আসে যখন নতুন সব বৈজ্ঞানিক পর্যবেক্ষণ পুরনো সেই নিখুঁত গোলাকার মডেলগুলোকে রীতিমতো ভেঙে চুরমার করে দিতে শুরু করেছিল। বৈজ্ঞানিক আবিষ্কারের এই দ্রুত গতি কিন্তু সত্যি বিস্ময়কর। ১৫১৪ সালে কোপার্নিকাস প্রথমবারের মতো সূর্যকেন্দ্রিক মডেলের প্রস্তাব দিলেন। এরপর ১৬০৯ সালে গ্যালিলিও তার নিজের তৈরি টেলিস্কোপ দিয়ে প্রমাণ করে ছাড়লেন যে সবকিছু পৃথিবীর চারপাশে ঘোরে না। আর কেপলার দেখালেন গ্রহগুলো নিখুঁত বৃত্তাকার নয়, বরং উপবৃত্তাকার পথে ঘোরে। সবশেষে ১৬৮৭ সালে আইজ্যাক নিউটন তার যুগান্তকারী মহাকর্ষ তত্ত্ব প্রকাশ করলেন। একটি স্থির পৃথিবী থেকে মহাকর্ষ দ্বারা নিয়ন্ত্রিত মহাবিশ্বের এই যাত্রাটি ছিল বিজ্ঞানের ইতিহাসে এক বিশাল লাভ। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হল নিউটনের সেই বিখ্যাত ডিলেমা বা উভয় সংকট। নিউটন বুঝতে পেরেছিলেন যে মহাকর্ষের কারণে প্রতিটি নক্ষত্র একে অপরকে আকর্ষণ করছে। তাই মহাবিশ্ব যদি সসীম এবং স্থির হয়, তবে মহাকর্ষের অবিরাম টানে সব নক্ষত্র একসাথে মিলে এক জায়গায় ভেঙে পড়ার কথা। এই মহাজাগতিক পতন এড়াতে তাকে বাধ্য হয়ে ধরে নিতে হয়েছিল যে মহাবিশ্ব আসলে অসীম, যেখানে অসংখ্য নক্ষত্র চারদিকে ছড়িয়ে আছে। অধ্যায় ৪, দি এক্সপ্যান্ডিং ইউনিভার্স। অসীম এবং স্থির মহাবিশ্বের ধারণাতেও কিন্তু বিশাল সমস্যা ছিল। এরপরই আধুনিক মহাকাশবিদ্যায় সেই বিশাল পরিবর্তনটি আসে, যা কসমোলজির মোড় চিরতরে ঘুরিয়ে দেয়। সালটা ১৯২৯। বিজ্ঞানী এডউইন হাবল এমন এক ল্যান্ডমার্ক পর্যবেক্ষণ করলেন যা পুরো বিজ্ঞান জগৎকে নাড়িয়ে দিল।
তিনি লক্ষ্য করলেন যে দূরের গ্যালাক্সিগুলো প্রচণ্ড বেগে দূরে সরে যাচ্ছে। এর সোজা অর্থ হল মহাবিশ্ব মোটেও স্থির নয়, এটি প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। আর যদি এটি প্রসারিত হয়ে থাকে তবে অতীতে কোনো এক সময় নিশ্চয়ই সবকিছু একসাথে খুব কাছাকাছি ছিল। এই অসাধারণ আবিষ্কারটি মহাবিশ্বের একটি নির্দিষ্ট সূচনার ধারণাকে বিজ্ঞানীর মূলধারায় নিয়ে আসে। এই পর্যায়ে এসে আমাদের একটা বিষয় ক্লিয়ার হওয়া দরকার। একটা ভালো বৈজ্ঞানিক তত্ত্ব বলতে আসলে কি বোঝায়? এটি মূলত একটা অস্থায়ী মডেল যা অনেকগুলো পর্যবেক্ষণকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে এবং ভবিষ্যতের জন্য এমন কিছু নির্দিষ্ট পূর্বাভাস দেয় যা পরীক্ষা করে ভুল প্রমাণ করা সম্ভব। অর্থাৎ বিজ্ঞানে কোনো কিছুই চিরস্থায়ী সত্য নয়। নতুন কোনো প্রমাণ পাওয়া গেলে পুরনো তত্ত্বকে অনায়াসে বাতিল বা সংশোধন করতে হয়। অধ্যায় 5 দ্য কোয়েস্ট ফর ইউনিফিকেশন। আর ঠিক এভাবেই আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সমসাময়িক পদার্থবিজ্ঞানের একদম চূড়ান্ত লক্ষ্যের সামনে আমরা এসে দাঁড়াই। বিংশ শতাব্দীর দুটো মহান কিন্তু পুরোপুরি সাংঘর্ষিক তত্ত্বের কথা একবার চিন্তা করা যাক। একদিকে আছে সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, যা মহাকর্ষ এবং মহাবিশ্বের বিশাল আকার নিয়ে কাজ করে। অন্যদিকে আছে কোয়ান্টাম মেকানিক্স, যা কাজ করে পরমাণুর মতো অত্যন্ত ক্ষুদ্র পরিসরে। সমস্যা হল এই দুটি তত্ত্ব সম্পূর্ণ আলাদা গাণিতিক ভাষায় কথা বলে এবং এরা বর্তমানে একে অপরের সাথে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। মহাবিশ্বের সম্পূর্ণ রূপ বুঝতে হলে এই দুটির একটি একক কাঠামো ভীষণ প্রয়োজন। আর ঠিক এখান থেকেই শুরু হয় একীভূত তত্ত্ব বা ইউনিফাইড থিওরির নিরলস খোঁজ। বিজ্ঞানীরা হন্যে হয়ে এমন একটি একক তত্ত্ব খুঁজছেন যা এই দুটি আংশিক তত্ত্বকে একত্রিত করে একটি সম্পূর্ণ কোয়ান্টাম থিওরি অফ গ্র্যাভিটি তৈরি করতে পারবে। এমন একটি তত্ত্ব যা মহাবিশ্বের সবকিছুকে, ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে বিশাল গ্যালাক্সি পর্যন্ত মাত্র একটি কাঠামোতে ব্যাখ্যা করতে সক্ষম হবে। আমরা আমাদের এই আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। পরিশেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। চারপাশের পরিবেশকে বোঝার জন্য মানুষের মাঝে যে বিবর্তনগত বা ডারউইনীয় তাগিদ রয়েছে, তা কি শেষ পর্যন্ত মহাবিশ্বের একটি সম্পূর্ণ ও একীভূত তত্ত্ব আবিষ্কারের দিকে আমাদের নিয়ে যাবে? এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে এবং কেন এর অস্তিত্ব আছে, এই প্রশ্নের উত্তর যেদিন আমরা পাব, সেদিন হয়তো আমরা মানবীয় বুদ্ধিমত্তার চূড়ান্ত বিজয় অর্জন করব। এই মহাজাগতিক যাত্রায় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অজানাকে জানার এই তৃষ্ণা আমাদের সবার মাঝে এভাবেই বেঁচে থাকুক।